সন্ধি মানে যদিও মিলন, কিন্তু আমাদেরকে কিন্তু পরীক্ষাতে সন্ধি বিচ্ছেদ দেখাতে হয়। তো আজকের ক্লাসের পরে সন্ধি সংক্রান্ত সকল সমস্যা ইনশাল্লাহ মিটে যাবে। আমরা প্রথমেই দেখি যে সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম হচ্ছে সন্ধি। এখন সন্নিহিত ধ্বনি কি? মানে হচ্ছে ধরেন আপনারা সন্নিহিত কোণ পড়ছেন, এরকম একটা কোণ যে পাশাপাশি দুইটা একসাথে এক বাহু যদি এক জায়গায় কোণ উৎপন্ন করে সেটাকে সন্নিহিত কোণ আমরা বলি। বেসিক্যালি যখন পাশাপাশি দুটো ধ্বনি থাকে সেটাকে আমরা সন্নিহিত ধ্বনি বলি। যেমন আমি যদি বলি যে বিদ্যালয়, একটু খেয়াল করেন, বিদ্যালয়ে কি আছে? বিদ্যা যোগ আলয়। তাহলে এখানে দেখেন বিদ্যাতে আ আছে শেষে এবং আলয়ে আ আছে। এই আ দুটা যখন আমরা বিদ্যালয় শব্দ গঠন করি একত্রিত, আমার শব্দটা দাঁড়ায় কি? এরকম দাঁড়ায় বিদ্যালয়। ঠিক আছে? তাহলে দেখেন যে দুইটা আ ওইখানে যায় কি একটা আ হয়ে গেল। আ যোগ আ কি হয়ে গেল? শুধুমাত্র একটা আ হয়ে গেল। এই যে পাশাপাশি দুটা, দেখেন এটার শেষটা আর এটার প্রথমটা পাশাপাশি না, তো পাশাপাশি দুটা ধ্বনি মিলিত হয়ে একটা একক একক ধ্বনিতে রূপান্তরিত হয়ে গেল। তো এটাই হচ্ছে মূলত সন্ধির কাজ, যে ধ্বনির মিলন হয়। তো বেসিক্যালি সন্ধি দুই প্রকারের, একটা হচ্ছে বাংলা সন্ধি আর একটা হচ্ছে সংস্কৃত সন্ধি। এই বাংলা হচ্ছে স্বর সন্ধি এবং ব্যঞ্জন সন্ধি, আর সংস্কৃত হচ্ছে স্বর, ব্যঞ্জন এবং বিসর্গ। তো সেই হিসেবে যদি বলে সন্ধি মূলত কত প্রকার, তখন আপনি বলবেন দুই প্রকার, বাংলা এবং সংস্কৃত। আর সন্ধি হচ্ছে মোট তিন প্রকার: স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তো আজকে আমরা প্রথম পর্বে বিসর্গ এবং স্বর সন্ধি নিয়ে আলোচনা করবো। আমরা দুইটা পর্বে সন্ধি শিখে ফেলবো, ঠিক আছে? আপনারা থাকেন, দেখতে থাকেন, সন্ধির আর কোনো কিছু লাগবে না, জাস্ট এই ক্লাসটা ভালো করে বোঝেন। দেখেন এখানে একটা নিয়মই প্রযোজ্য, একটা নিয়মই বিসর্গ সন্ধি শেষ। জাস্ট মাথায় রাখবেন যে নিয়মটাকে তিন সরাও। তিন সরাও কি? তিনটা স, অর্থাৎ তালবর্ষ, মূর্ধন্য স, দন্ত স। এই তিনটা স যে জায়গায় থাকবে ওই জায়গায় জাস্ট সটা তুলে দিয়ে আপনাকে বিসর্গ দিতে হবে। আর কি? র। এখন র এর আমরা রূপ জানি দুইটা, একটা হচ্ছে র ফলা আছে, আর একটা হচ্ছে কি রেফ। তো এই যে র ফলা, র, রেফ বা র যদি থাকে ওই জায়গায় রটা তুলে দিয়ে আমাকে বিসর্গ দিতে হবে। আর একটা হচ্ছে ওকার থাকবে, ওকার জাত বিসর্গ। তো দেখেন আমরা করি শিরোচ্ছেদ। নিয়ম অনুযায়ী কি, যে আমরা জানি যে ওই যে যেই জায়গাটাতে আমাদের তালবস্য, মূর্ধন্য ষ, দন্ত স থাকবে ওটা তুলে দিয়ে কি দিতে হবে? বিসর্গ। তাহলে শিরোচ্ছেদে দেখেন শিরের পরে এই যে তালবস্য এবং সংযুক্ত আছে না, এইখান থেকে জাস্ট তালবস্যটা তুলে দিলেন, বিসর্গ দিয়ে দিলেন, পরে হচ্ছে সেট, শেষ। মানে তালবস্য জায়গায় আপনি শুধু বিসর্গ ঢোকা দিচ্ছেন। এরপরে কি আছে? নমস্কার। তাহলে সেম কাজ, নম। তাহলে এখানে আছে মূর্ধন্য, দন্ত স আছে, তাহলে দেখেন বিসর্গ দিয়ে দিলেন, আর পরে দিয়ে দিলেন কি? কার, শেষ, নমস্কার। তারপরে কি আছে? তপবন। তাহলে এটা হচ্ছে ওকার জাত বিসর্গ, জাস্ট ওকারটা তুলে দিবেন, বিসর্গ দিয়ে দিবেন, কি হচ্ছে? তপ যোগ কি হবে? বন। তো এইভাবে তারপরে পুনরুক্ত সেম বিষয় কি হবে? র জাত বিসর্গ, যেটা পুন, বিসর্গ দিয়ে দিলেন, এর সাথে যুক্ত হবে কি? ওই যে দেখেন র তুলে দিচ্ছেন, তারপরে কি আছে? রস্যকার আছে না, তো এটা পূর্ণাঙ্গ রূপ হবে। রস্যকার কি? ছোট্ট রূপ, মানে কার বর্ণ হচ্ছে রস্যকার। তো এখানে জাস্ট রস্যকারের পূর্ণাঙ্গ রূপটা ব্যবহার করা হচ্ছে, পুনঃযোগ উক্ত, শেষ। এইভাবে প্রত্যেকটা বিষয়, যে অন্তর্গত, নিষ্কর, তাহলে নিযোগ কর, এটা হবে কি? নিযোগ কর। আপনি জাস্ট কি করবেন, যে এই যে বর্ণগুলো আছে তালবস্য, মূর্ধন্য ষ, দন্ত স, র বা ওকার, এগুলো তুলে দিয়ে জাস্ট ওই জায়গাটাতে বিসর্গ দিয়ে দিবেন, শেষ, ঝামেলা ক্লিয়ার। তো আপনারা একটু প্র্যাকটিস করবেন। নিশ্চয়, দুস্থ, এই যে বানানগুলো, এগুলো হচ্ছে বিসর্গ সন্ধির বিশেষ উদাহরণ। আপনি এগুলো প্র্যাকটিস করবেন, এগুলো প্র্যাকটিস করলেই বিসর্গ সন্ধি আনার, ঠিক আছে? এরপরে দেখেন এখানে একটু ব্যতিক্রম আছে কয়েকটার ক্ষেত্রে, এটা একটু মাথায় রাখতে হবে। কয়েকটা নিয়ম একটু ব্যতিক্রম আছে বিসর্গ সন্ধির ক্ষেত্রে। এটা মাথায় রাখবেন কিভাবে, যে কয়েকটা আলাদা নিয়ম। কোন কোন ক্ষেত্রে বিসর্গ সন্ধি লোপ হয় না, মানে কিছু কিছু ক্ষেত্রে বিসর্গ মূল শব্দ থেকে যায়। যেমন আমরা যখন দেখি যে প্রাতঃকাল বানানটা দেখেন, আমি যখন সন্ধি বিচ্ছেদ করি তখনও বিসর্গ ছিল, আবার যখন শব্দটা একত্রিত হয়ে শব্দটা গঠিত হয়েছে ওই সময় কিন্তু বিসর্গ আছে। তো এরকম মনোকষ্ট, শিরোপীড়া, এই বানানগুলোতে বিসর্গ সন্ধি বিচ্ছেদের সময়ও থাকে, আবার পূর্ণাঙ্গ শব্দ গঠনের সময়ও থাকে। আবার দেখেন কিছু ক্ষেত্রে যুক্ত ব্যঞ্জন ধ্বনি দন্ত শয়ত বা দন্ত শয় থ, এটা কিন্তু দন্ত সযোগ থ, মাথায় রাখবেন। এটা হচ্ছে কি? দন্ত সযোগ থ। এটা অনেকে হ বলবেন, হ হ কিন্তু না। কিংবা দন্ত স প পরে থাকলে পূর্ববর্তী বিসর্গ অবিকৃত থাকে, অর্থাৎ এই যে এটা যদি পরে থাকে, দেখেন আপনি খেয়াল করেন, দুস্থ বানান আপনি এটাও লিখতে পারবেন, এটাও লিখতে পারবেন, অর্থাৎ বিসর্গ দিয়েও দুস্থ বানান লিখতে পারবেন, বিসর্গ ছাড়া দুস্থ বানান লিখতে পারবেন, কোনোটাই ভুল হবে না। নিস্পন্দ বানানের ক্ষেত্রেও সেম, আপনি এইভাবেও নিস্পন্দ লিখতে পারবেন, এইভাবে লিখতে পারবেন। মানে কিছু কিছু ক্ষেত্রে বিসর্গ লোপ করলেও হবে অথবা বিসর্গ থাকলেও চলবে। তো কিছু ব্যতিক্রম নিয়ম আছে, এটা একটু মাথায় রাখবেন। যে নীরব, হ্যাঁ নীরব, দেখেন নি এর সাথে বিসর্গ এবং র কিন্তু রব কিন্তু রব রয়ে গেছে,
একটু মাথায় রাখবেন। তাহলে এটা দেখেন দীর্ঘইকার দিয়ে শুরু, এখানে কিন্তু বর্ণটা আমি যখন শব্দটা লিখছি দীর্ঘইকার দিয়ে, যখন আমি সন্ধি বিচ্ছেদ করলাম তখন কিন্তু এটা রস্বইকার হয়ে গেল। এরকম নীরব আছে, নীরব আছে, নিরক্ত আছে, নিরস আছে, এগুলো ব্যতীত আর নাই। জাস্ট এই কটা মাথায় রাখবেন, যেগুলোর ক্ষেত্রে কি হয় যে এই যে যখন আমি সন্ধি বিচ্ছেদ করব তখন জাস্ট এটা দীর্ঘইকারটা রস্বইকার হয়ে যাচ্ছে, এবং দেখেন পরে রক্ত থাকতেছে এবং একটা বিসর্গ আমি দিয়ে দিচ্ছি এখানে এই কটার ক্ষেত্রে। তো এরকম বিশেষ কয়েকটা বিসর্গ সন্ধির উদাহরণ আমরা দেখি, যে বাচস্পতি, ভাস্কর, তাহলে ভাস্কর বিসর্গ কি হবে, ভাজক। হ্যাঁ, তারপরে দেখেন আপনি যে অহর্নিশ, তাহলে এইটার ক্ষেত্রে বিসর্গ সন্ধিটা আমি কিভাবে লিখবো, যে অহযোগ, অহযোগ নিশা, এটা কিন্তু নিশ হবে না, ঠিক আছে, যখন আপনি এইভাবে লিখবেন তখন হবে অহযোগ নিশা। এরকম অহরহ আছে, এই টাইপের। আশা করি এইটুকুতে বিসর্গ সন্ধি ক্লিয়ার হয়ে যাবে, মানে আপনাদের বিসর্গ সন্ধির জন্য এতটুকুই যথেষ্ট, এটুকু মাথায় রাখবেন। এরপরে আমরা দেখি স্বরসন্ধি। দেখেন স্বরসন্ধির ক্ষেত্রে মাত্র 3টা নিয়ম করবেন তাইলেই হয়ে যাবে, 3টা নিয়মে স্বরসন্ধি শেষ। তার মধ্যে একটু বেসিক বিষয়টা বলি, যেখানে যে ঝামেলাটা লাগে যে আ যুক্ত হয়ে কখন আ হয়ে যাচ্ছে, আ অযুক্ত হয়ে কখন অ হয়ে যাচ্ছে বুঝতেছি না, জাস্ট মাথায় রাখবেন যে এই যে আ, দেখেন অ এবং আ যুক্ত হয়ে আ হচ্ছে, অ এবং আ যুক্ত হয়ে, মানে অ এর সাথে অ যুক্ত বা আ এর সাথে আ যুক্ত হয়ে আ হয়। এখন প্রশ্ন হচ্ছে কখন আমার অ এর সাথে অ হচ্ছে, কখন আমার অ এর সাথে আ হচ্ছে। এটা জাস্ট শব্দটা দেখলে আপনি বুঝতে পারবেন। আপনি যদি খেয়াল করেন যে কারাগার, এই কারাগার বানানটাতে আমি যদি কার যোগ আগার দিই, এটা কি হবে আসলে? আসলে এই কারের কি কোনো অর্থ আছে? এখানে কি কারাগারের সাথে কারের অর্থ যায়? যায় না। কিন্তু আমি যখন দেবো কারা, আমি যখন দেবো কারা, তখন কিন্তু অর্থ যাচ্ছে, অর্থাৎ কারা দ্বারা অর্থ প্রকাশ করতেছে, কিন্তু কার দিলে কিন্তু এটার সাথে অর্থ প্রকাশ করতেছে না। তো এই জন্য আপনি মাথায় রাখবেন যে এটা হচ্ছে কি কারা, তার মানে কি এটা আ হচ্ছে, আ এটা কি, এটা হচ্ছে আ, তাহলে কারা যোগ আগার, তাহলে এখানে কি আ এবং আ যুক্ত হয়ে আ হয়ে গেছে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। আবার এখন দেখেন তো, এই যে পাঠা যোগ পাঠাগার যেটা আছে, এখন এটা যদি আমি দিই পাঠা, পাঠা যোগ আগার হবে কি, এটা কি আসলে পাঠাগার হবে? বলেন তো, পাঠা হবে কি হবে, মূল শব্দটা হবে মূলত পাঠ, পাঠ যোগ আগার, অর্থাৎ এই ক্ষেত্রে আমার কি হচ্ছে, এই ক্ষেত্রে আমার হচ্ছে অ এবং আ যুক্ত হয়ে আ হচ্ছে। দেখেন পাঠের সাথে অ আছে এবং আগারের আ, এই দুটো যুক্ত হয়ে কি আ হয়ে যাচ্ছে। তো এটাই বিষয়, আসলে কখন অ হবে কখন আ হবে, আপনি এটা ডিপেন্ড করতেছে শব্দের উপরে, যে শব্দটা আপনি ভাঙবেন, ভাঙার পরে দেখবেন যে অর্থ প্রকাশ করতেছে কিনা। তাহলে এখানে যদি আমি পাঠা দিই তাহলে কিন্তু এই অর্থটা পাঠাগারের অর্থ কিন্তু একসাথে সেম যায় না, ঠিক আছে। এই বিষয়টা পাঠ দিলেই কিন্তু এটার সাথে অর্থ মিলে যায়। এই বিষয়টা মাথায় রাখবেন যে এইটার উপর ডিপেন্ড করে যে আপনার এখানে অ এবং আ কোনটা যুক্ত হয়েছে, এটা আপনি দেখলেই বুঝতে পারবেন। এইরকম আরো আছে, যেমন এই যে ধরেন যে অ এবং আয়ের সাথে রস্বই এবং দীর্ঘই যুক্ত হয়ে কি হয়ে যায়, এ হয়ে যায়। কেমন, আমি যদি বলি যে শুভেচ্ছা, তাহলে শুভ যোগ ইচ্ছা, শুভ যোগ ইচ্ছা হয়ে যাচ্ছে কি শুভেচ্ছা। একটু খেয়াল করেন তো, একটু বিষয়টা খেয়াল করেন তো, তাহলে শুভ অ আছে, অ, শুভ, শুভ অ শেষে উচ্চারিত হচ্ছে, আর দেখেন রস্যই, ইচ্ছার রস্যই, তাহলে অ এবং রস্যই যুক্ত হয়ে কি হয়ে যাচ্ছে, এ হয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে আপনি জাস্ট শব্দটাকে, যে শব্দটা আছে ওই শব্দটা দেখি বুঝতে পারবেন যে এখানে আসলে কি যুক্ত হয়েছে। এরপরে দেখেন যে রস্যই, এই যে দীর্ঘের, এইটাতে খুব ঝামেলা লাগে, এটাতে খুব ঝামেলা লাগে যে রস্যই এবং দীর্ঘই যুক্ত হয়ে কি হয়, রস্যই এবং রস্যইর সাথে দীর্ঘই যুক্ত হয়েছে নাকি রস্যইর সাথে রস্যই যুক্ত হয়েছে, খুব ঝামেলা লাগে না? তো দুইটার ক্ষেত্রে তো দীর্ঘই হচ্ছে, এখন কোনটা যুক্ত হয়েছে এটা নিয়ে ঝামেলা লাগে। একটা বিষয় মাথায় রাখবেন যে ইক্ষা, ইক্ষণ, ঈশ, ঈশ্বর, এই যে চারটা আছে ইক্ষা, ইক্ষণ, ঈশ, ঈশ্বর, এই বানানগুলোতে শুধু দীর্ঘই হবে, আর বাকি সবগুলোতে রস্যই হবে। তাহলে এখানে রবীন্দ্র বানানে তাহলে আপনি কি দিবেন, রবি যোগ ইন্দ্র, তাহলে ইন্দ্র বানান এখানে কি হবে, রস্যই হবে। তাহলে এখানে রস্যই যুক্ত রস্যই, তাহলে রস্যইয়ের সাথে রস্যই যুক্ত হয়ে কি হয়ে গেছে, রস্যই হয়ে গেছে। আর তাহলে এইটাতে দেখেন তো কি হবে, শ্রীশ, শ্রীশ, তাহলে এটাতে কি হবে শ্রী, তাহলে শ্রী বানান কি দীর্ঘই না রস্যই, শ্রী বানান তো দীর্ঘ আপনি জানেনই, শ্রী এর সাথে কি হবে শ্রী যোগ, এখন ঈশ বানান দেখেন তো, ঈশ হচ্ছে দীর্ঘই, তাহলে এটা হচ্ছে দীর্ঘ। এটা বিষয়টা মাথায় রাখবেন যে ঈশ, ঈশ্বর, ইক্ষণ, ইক্ষা এগুলোর ক্ষেত্রে পরেরটা দীর্ঘই হবে। তাহলে পরীক্ষা বানানে কি রস্যই, রস্যই হবে না দীর্ঘই হবে, এখন এটা কনফিউজ লাগবে। তাহলে পরীক্ষা বানানে কি হবে বলেন তো, এই যে পরীক্ষা বানানে কি হবে, তাহলে পরিযোগ ইক্ষা নাকি, তাহলে পরিযোগ ইক্ষা, তাহলে ইক্ষা বানানটা কি হবে, এখন ইক্ষা বানানটা আর হচ্ছে, ইক্ষা বানানটা কি দীর্ঘই না রস্যই বলেন তো, এই যে দেখেন ইক্ষা, ইক্ষা আছে কি দীর্ঘই, তাহলে আপনাকে এটা দীর্ঘই দিয়ে শেষ করতে হবে। এরকম আছে পৃথ্বীশ, দিল্লীশ্বর, তাহলে পৃথ্বীশে ঈশ আসতেছে মানে কি পরেরটা হবে দীর্ঘই, তাহলে দেখেন ঈশ্বরে কি দিল্লীশ্বরে ঈশ্বর মানে কি পরেরটা হবে দীর্ঘই। এই বিষয়টা মাথায় রাখলে হয়ে যাবে যে কখন রস্যই কখন দীর্ঘই। আচ্ছা, এরপরে দেখেন যে 3টা নিয়ম আমরা শেষ করব, আমাদের স্বরে সন্ধির ঝামেলা ক্লিয়ার। প্রথম দেখেন যে অন্তস্থ জ, আর এটা হবে জ ফলা, ঠিক আছে, এটা ফন্টে আসতেছিল না যার কারণে এরকম হয়েছে। তাহলে অন্তস্থ বা যদি জ ফলা থাকে সেক্ষেত্রে অন্তস্থ জ বা জ ফলা বাদ দিয়ে রস্যই বা দীর্ঘইকার
দিতে হবে। তাহলে দেখেন যে ইত্যাদি, ইত্যাদি বানানটাতে দেখেন তো এখানে কি আছে, জফলা আছে না, জফলা আছে না। আমার কথা হচ্ছে যে জফলা যদি থাকে সেটা বাদ দিয়ে কি দিতে হবে, রস্বইকার দিতে হবে, দীর্ঘইকার। এখন কখন রস্বই কখন দীর্ঘই। এখন খেয়াল করেন ইত্যাদিতে আমি বলি কি ইতি যোগ আদি, দেখেন ইত্যাদি, দেখেন জফলা বাদ দিয়ে দিছি, জফলা বাদ দিয়ে এখানে কি দিছি, রস্বইকার দিয়ে দিছি। আর পরে দেখেন যে আটা ছিল, যে আকারটা ছিল, এই যে ইত্যাদির সাথে যে আকারটা আছে, ইত্যাদি বানানটা আমার এরকম না, দেখেন জফলাটা বাদ দিছি, বাদ দিয়ে কি রস্বই আনছি, আর এই যে আকারটা ছিল এটা পূর্ণাঙ্গ রূপ এখানে ব্যবহার হচ্ছে, তাহলে ইত্যাদি, তাহলে ইতি যোগ আদি, দেখছেন জফলা বাদ দিয়ে আমি রস্বইকার আনছি। আবার দেখেন প্রত্যেক, তো প্রতিতেও সেম হচ্ছে, দেখেন প্রতি আমি জফলা বাদ দিয়ে রস্বইকার আনছি, এবং দেখেন এরপরে কি মূল শব্দটার সাথে এই যে এখানে একার ছিল, প্রতি যোগ এক, ঠিক আছে। তার মানে কি রস্বই জফলা বা বা জফলা থাকলে রস্বই বা দীর্ঘইকার দিতে হয়। এখন দুইটা আমি রস্বইকার দেখলাম, এখন দেখেন দীর্ঘইকার দেখেন। এখন প্রশ্ন হচ্ছে প্রতিবানান যদি আপনি এটা দেয়, এটা কি প্রতিবানান হবে? তার মানে আপনি শব্দের যে বানান, বানান দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে রস্বই দিব না দীর্ঘই দিব। তাহলে দেখেন নদী যে কম্বু, তাহলে দেখেন নদ্যম্বু যে বানানটা আছে, জফলা বাদ দিয়ে এখন আমি দীর্ঘইকার আনছি, কারণ নদী বানান যদি আমি এটা লিখি এটা কি হবে বলেন তো, এটা কি হবে? হবে না। তাহলে এখানে আমাকে কি দিতে হবে, নদী বানান দিতে হবে এইটা। আসলে আসলে এটা দেখলেই বোঝা যায় যে কখন আমাকে দীর্ঘইকার আনতে হবে, কখন আমাকে রস্বইকার আনতে হবে, বুঝতে পারছেন? তো এরকম কিছু আছে প্রত্যুষ, তাহলে প্রতিযোগ কুশ, মৎস্যাধার মসিযোগ আধার, তারপর অত্যন্ত অতিযোগ অন্ত, যদ্যপি যদি যোগ অপি, এই যে এই বিষয়গুলো। অর্থাৎ আপনাকে জফলা যেখানে দেখবেন আপনি জফলাটা তুলে দিবেন, যখন রস্বইকার প্রয়োজন পড়বে রস্বইকার আনবেন, যখন দীর্ঘইকার প্রয়োজন পড়বে দীর্ঘইকার আনবেন, ঠিক আছে। এই ছিল 1 নম্বর রুলস। 2 নম্বর রুলসটা একটু দেখেন, 2 নম্বর রুলসে কি আছে একটু ভালো করে খেয়াল করেন। বফলা থাকলে, আগে ছিল জফলা এখন হচ্ছে বফলা, যদি বফলা থাকে সে বফলা বাদ দিয়ে রস্যকার বা দীর্ঘকার দিতে হবে। আমি একটু খেয়াল করে দেখেন তো স্বল্প বানানে কি আছে, শয়ের পর একটা বফলা আছে না, শয়ের পর একটা বফলা আছে না, জাস্ট ওই জায়গাটা যে বফলাটা আমি বাদ দিয়ে দিছি, দেখেন শয়ের নিচে একটা বফলা আছে, স্বল্প বানানে শয়ের নিচে বফলা আছে, এই বফলাটা বাদ দিয়ে আমি রস্যকার আনছি, এবং পরে কি হচ্ছে মূল শব্দটা অল্প হয়ে যাচ্ছে, সুযোগ অল্প থেকে স্বল্প হচ্ছে। তারপর এরকম অস্যাচার, তাহলে দেখেন বফলাটা বাদ দিয়ে আমাকে কি আনতে হবে, রস্য বা দীর্ঘকার। তাহলে রস্যকার, যে পশু বানান যদি আমি দীর্ঘকার দিই তাহলে কি হবে, পশু বানান কি দিতে হবে আপনাকে, রস্যকার দিতে হবে। তাহলে যে পশু যোগ আচার, এরকম স্বাগত, তাহলে কি হবে, বফলা বাদ দেন, সুযোগ আগত। তারপরে কিছু অন্বিত, তাহলে অনুযোগ ইত, অন্বিত, মানে অনুবানান কি এখন আপনি দীর্ঘকার দিয়ে লিখবেন, অনুবানান, অনুবানান কি দীর্ঘকার দিয়ে হয় বলেন তো, অনুবানান হচ্ছে রস্যকার দিয়ে, অনুবানান কিন্তু এটা, এটা কিন্তু না। তাহলে এই বিষয়টা যে আপনি কখন রস্যকার আনবেন কখন দীর্ঘকার আনবেন এটা আপনি বানান দেখলেই বুঝতে পারবেন, এটা নিয়ে কনফিউজ হওয়ার কিচ্ছু নাই, ঠিক আছে। তো এরকম অন্বেষণ, অনুযোগেশন, এগুলো মাথায় রাখবেন। জাস্ট হচ্ছে বফলা তুলে দিলেন আপনি, আর ওখানে একটা রস্যকার বা দীর্ঘকার। 3 নম্বর যে রুলসটা, এটা হলেই আপনার একদম শেষে। এক কথা আপনাকে বিষয়টা হচ্ছে এই যে পরীক্ষাতে আপনাকে ভালো উত্তর দিতে হবে, পরীক্ষাতে আপনাকে সঠিক উত্তরটা দিতে হবে। আপনি কেমনে শিখছেন শিখছেন, এটা জরুরি বিষয় না, এটা বইয়ের নিয়মে শিখছেন বা বাইরে কিছুতে শিখছেন বা টেকনিকে শিখছেন সেটা আলাদা বিষয়, আপনাকে সঠিক উত্তর করে আসতে হবে। এখন দেখেন যে স্বরসন্ধির সর্বশেষ নিয়ম হচ্ছে এটা, যে এ ওই ও ওকারের পরে এ ওই থাকলে অয় হয়, এ থাকলে অয়, আর ওই থাকলে হয় আয়, আর এবং ও থাকলে হয় অব, আর ও থাকলে হয় আব। এখন কি আমি এখানে আসি তাহলে বুঝতে পারবেন, দেখেন নয়ন বানানটার ক্ষেত্রে দেখেন নয়ের পরে কিন্তু এ আছে, এখানে কিন্তু নয়ের আগে না, নয়ের পরে। বেসিক্যালি আপনি যখন টাইপ করবেন তখনই বুঝতে পারবেন, ন আগে লেখেন তারপরে কিন্তু একাত দেন, ঠিক আছে। তার মানে কি নয়ের পরে এ আছে, তাহলে এ যদি থাকে, আমরা জানি যে এ থাকলে উচ্চারণের ক্ষেত্রে তখন কি হয়ে যায়, অয় হয়ে যায়। দেখেন তো নিয়োজকন থেকে কি হয়েছে, নয়, তাহলে এখানে অয় উচ্চারণ আসছে না, তাহলে এ কার থাকলে অয় উচ্চারণ হয়। আবার দেখেন ওই কার থাকলে আয় উচ্চারণ, দেখেন নই, নই যোগ অক থেকে হয়ে গেছে কি নায়ক, তাহলে এখানে কি উচ্চারিত হচ্ছে, আয় উচ্চারিত হচ্ছে না, নই যোগ অক, তার মানে কি ওইকার যখন আছে তখন সেটা আয় উচ্চারিত হচ্ছে। তারপরে দেখেন লবণ, আমরা বলছি যে ওকার থাকলে হবে অবুচ্চারিত, দেখেন তো লবণ, তাহলে দেখেন লো যোগ অন থেকে লবণ, দেখেন এখানে অবুচ্চারিত হচ্ছে না, লবণ, লব, অব, এরকম, ঠিক আছে। তারপরে দেখেন ও যখন থাকবে তখন সেটা হবে কি আব উচ্চারিত হবে, যেমন ও যোগ অক, তাহলে কি হবে পাবক, তাহলে দেখেন এখানে আব উচ্চারিত হচ্ছে না, পাব, পাবক, আব, এরকম আসতেছে না। অর্থাৎ যখন আমার একার থাকবে, একার, ওইকার, ওকার আর হচ্ছে ওকার, এগুলো যদি থাকে তাহলে একার এবং ওইকার স্থলে এর জায়গায় অয় হবে, দেখেন আপনি এর জায়গায় পরে উচ্চারিত কি হচ্ছে, অয় উচ্চারিত হচ্ছে। তারপর ও এর জায়গায় কি হচ্ছে, আয় উচ্চারিত হচ্ছে, দেখেন নই যোগ অক, নায়ক, আয় উচ্চারিত হচ্ছে। তারপরে দেখেন ও এর জায়গায় অব উচ্চারিত হচ্ছে, যখন লো যোগ অন, দেখেন ওকার আছে অবুচ্চারিত, লবণ, লবণ, লব, অব আসতেছে। তারপর ও এর পরে হচ্ছে আব উচ্চারিত হচ্ছে, তাহলে দেখেন ও যোগ অক, তাহলে পাব, ওকার আছে আব উচ্চারিত হয়ে যাচ্ছে। এরকম কিছু আছে নাবিক, তাহলে কি হবে নৌযোগ ইক, তারপরে কি আছে ভাবুক, এরকম পবিত্র, গবেষণা, গায়ক, শয়ন, তাহলে শয়ন কি হবে, সে যোগ অন, অয় উচ্চারিত হচ্ছে, শয়, শয়, দেখেন আপনি কথা যখন উচ্চারিত করছেন শয়, অয় উচ্চারিত হচ্ছে। আপনি যখন বলবেন গায়ক, গায়, আয়, তার মানে কি গই যোগ অক, আয় উচ্চারিত হচ্ছে, আয়, তখন হবে কি গই যোগ অক,
তারপর গবেষণা, গবেষণা দেখেন গব, গব অব আসতেছে, তাহলে গো যোগ এ শোনা হবে, গো যোগ এ শোনা। তারপর কি আছে পবিত্র, তাহলে দেখেন পব, পব অবচ্চারিত হচ্ছে নাকি, তাহলে পবিত্র, পযোকিত্র পবিত্র। তারপরে ভাবুক, আব উচ্চারিত হচ্ছে, ভাব, আব, আব আসতেছে না, তাহলে ভৌযোগিক। এই যে বিষয়গুলো শেষ। এই কাহিনী এতটুকুই স্বরে সন্ধির এই বিষয়টুকু। আর কিছু সন্ধি আছে নিপাতনে সিদ্ধ, এরা কোনো রুলস মানে না। তাহলে আশ্চর্য দেখেন, আশ্চর্য, এখানে আপনার সন্ধিটা এরকম হওয়া উচিত ছিল না, এই সন্ধিটা এরকম হওয়া উচিত ছিল না, যে আ বিসর্গ দিয়ে চর্য হওয়া উচিত ছিল না, হবে না। এইটা হবে কি আযোগ চর্য। আসলে তারা নিপাতনে, তারা কি কোনো নিয়ম মানে না, নিপাতনে যারা তারা কোনো নিয়ম মানে না। তো নিপাতনের সিদ্ধ সন্ধি হচ্ছে এই কয়টা, এই কয়টা আপনি জাস্ট মুখস্থ রাখবেন এইভাবে, যে 1 লাইন, 2 লাইন, 3 লাইন। আশ্চর্য, গোষ্পদ, বনস্পতি, বৃহস্পতি, তস্কর, পরস্পর, মনীষা, ষোড়শা, একাদশ, পতঞ্জলি, প্রৌরকুলটা, হ্যাঁ, শুদ্ধোদন, দুলোকে, মার্তণ্ড, অনন্য, গবাক্ষ। এই কয়টা হচ্ছে আমাদের নিপাতনের সিদ্ধ সন্ধি। এগুলো মুখস্থ করে ফেলবেন, এগুলো সন্ধি। এগুলো থেকে বেশিরভাগই পরীক্ষাতে আসে কোনটা কোনটা জানেন, আমি আপনাদের দেখা দিচ্ছি। যে এই যে বনস্পতি আসে, তারপরে হচ্ছে আপনার মনীষা অনেক বেশি পরীক্ষাতে আসে, হ্যাঁ, এরকম হচ্ছে ষোড়শ, শর্ট, ষোড়শ অনেক পরীক্ষাতে আসে। জাস্ট এই বিষয়গুলো একটু মুখস্থ করে নেবেন, এই কটা সন্ধি বিচ্ছেদ, তাইলেই হবে। তো আশা করি ভালো লাগছে আপনাদের। এখন নেক্সট পর্বে আমরা ব্যঞ্জন সন্ধি নিয়ে কথা বলবো।